হেই বন্ধুরা, বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ব্ল্যাক মানির গল্প বলতে চলে এসেছি। অনেকদিন ধরেই রায়হান রাফি পরিচালিত ব্ল্যাক মানি সিরিজটা আলোচনায় ছিল, সবাই এটা দেখার জন্য মুখিয়ে আছে। তাই দেরি না করে সিরিজটা শেয়ার করার জন্য চলে আসলাম। আর সত্যি সিরিজটা খুবই এন্টারটেইনিং ছিল। তবে গল্প বলার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে একটি ট্রাক বোঝাই মাল নিয়ে ট্রাক তার গন্তব্যে যাচ্ছিল, কিন্তু মালের যে মালিক ছিল সে মালগুলো দ্রুত পৌঁছাতে বলছিল। আর যে লোকটি পৌঁছানোর দায়িত্বে ছিল তার নাম নিজের মতো করে ধরে নিলাম ঝন্টু। ঝন্টু তাকে বলছিল, আপনি কোনো টেনশন করবেন না, মাল সময় মতো পৌঁছে যাবে। কিন্তু ট্রাক কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে ট্রাকের চাকা পাংচার করে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। পরিস্থিতিটা হয়ে গেছে এমন, তাড়াহুড়োর কাজ যেন কখনোই আগায় না। ট্রাকের চাকা ঠিক করতে অনেক সময় লেগে যাবে। এখন ট্রাকের হেল্পার রমজান ট্রাক থেকে মাল সরানোর সময় হঠাৎ করে বস্তার ফুটো দিয়ে টাকার বান্ডেল দেখতে পায়। এরপর সে ভালোভাবে চেক করে দেখে ট্রাকের সবগুলো বস্তার ভেতর শুধু টাকা আর টাকা। এত টাকা দেখে রমজানের মাথা পুরাই নষ্ট। এরপর রমজান ড্রাইভারকে চুপি চুপি এসে বলে, ওস্তাদ একটু এদিকে আসেন, এই ট্রাকের মধ্যে যে ওই লোক মাল নিয়ে যাইতাছে বস্তার ভেতর শুধু টাকা আর টাকা। ড্রাইভার বলে, কি কস এইসব? এরপর ড্রাইভার নিজেই চেক করে দেখে ঘটনা সত্যি। ড্রাইভার বলে, এই জন্যই তো বলি সকাল থেকে এত তাড়াহুড়া করতেছে কেন। রমজান বলে, ওস্তাদ এটাই সুবর্ণ সুযোগ, এই টাকা হাতছাড়া করণ যাইব না। এত টাকা পাইলে জীবন পুরাই পাল্টে যাইব। তখন ড্রাইভার বলে, দাঁড়া, এর একটা ব্যবস্থা করতাছি, আগে ওই হালারে সিস্টেম করা লাগবো। ড্রাইভার ঝন্টুর সাথে গিয়ে কথা বলে, তাকে বলে গাড়িটা সারতে একটু সময় লাগবো, আমগরে সময় দেন। গাড়ি ঠিক না করা পর্যন্ত তো যেতেও পারবে না। ঝন্টু পড়ে গেছে মুশকিলে। আর এদিকে দেখি শহর থেকে একজন নায়িকা আসে ডান্স পারফর্ম করার জন্য। বাদল কমিশনার তাকে ভাড়া করে এনেছে। নাম তার শায়লা। শায়লা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন, নায়িকা হওয়ার তার অনেক স্বপ্ন, কিন্তু সিনেমায় অভিনয় করার সুযোগ পায়নি এখনো। বিভিন্ন আইটেম গানে সে পারফর্ম করে থাকে। এরপরই শায়লা নাচ গান শুরু করে দেয়। আর এই গানের মধ্যে নায়ক রুবেলকে দেখতে পাই, কিন্তু এখানে নাম তার ব্যঞ্জন জুনায়েদ। শায়লা নেচে গিয়ে সবাইকে একদম পাগল বানিয়ে দেয়। আর এদিকে দেখি ট্রাক ঠিক করতে করতে সন্ধ্যা পার হয়ে গেছে। এই সুযোগে ড্রাইভার ও রমজান ঝন্টুকে মেরে ফেলার প্ল্যান করে। রমজান ঝন্টুকে গিয়ে বলে, বস একটু এদিকে আসবেন। রমজান ঝন্টুকে ডেকে নিয়ে গিয়ে এরপর ড্রাইভার ও রমজান দুজন মিলে ধস্তাধস্তি করে এক পর্যায়ে ঝন্টুকে মাথায় আঘাত করে মেরে ফেলে। চিৎকার শুনে ঝন্টুর সাথে থাকা ছেলেটা বাঁচাতে আসলে এরপর ওই ছেলেকে ধরেও তারা মেরে ফেলে। মেরে ফেলার পর ড্রাইভার ও রমজান ট্রাক নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তারা খুব ভয়ে ভয়ে ছিল। তাদের মেরে এতগুলো টাকা নিয়ে এখন কোথায় যাবে, পুলিশ তাদের আবার ধরে ফেলবে না তো, এরকম অনেক টেনশন করছিল। ড্রাইভার বলে, এই টাকাগুলোর একটা ব্যবস্থা করতে হইব, আপাতত আজকে রাতটা আমরা এক হোটেলে গিয়া থাকি। আর এদিকে পার্টি শেষ করে বাদল কমিশনার শায়লাকে কুপ্রস্তাব দেয়। বাদলের কথা শুনে শায়লা একটু রেগে যায় আর বলে, এখানে এক মুহূর্তও থাকবো না। এরপর শায়লা ওই জায়গা ছেড়ে হোটেল ঝিলিকে এসে উঠে। আজকে রাতে এই হোটেলেই থাকবে। হোটেলের সার্ভিসম্যান গুল্লু নায়িকা শায়লাকে দেখে পুরাই চমকে যায়। গুল্লু শায়লার অনেক প্রশংসা করতে থাকে, আমি আপনার অনেক বড় ভক্ত, আরো অনেক বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে তাকে খুশি করার জন্য। গুল্লু শায়লাকে তার থাকার রুমে নিয়ে যায়। গুল্লুর সুন্দর সার্ভিসের জন্য শায়লা তাকে বকশিশ দেয়। এরপর শায়লা মুখে সিগারেট ধরায়। গুল্লু ওই মুহূর্তে শায়লার সুন্দর চেহারা, তার হট লুক দেখে যেন নিজেকে সে কন্ট্রোল করতে পারছিল না। গুল্লু তার কাছ থেকে যেতেই চাচ্ছিল না। এরপর শায়লার অ্যাসিস্ট্যান্ট গুল্লুকে রুম থেকে নিয়ে যায়। এরপর দেখি শায়লার বাড়ি থেকে ফোন আসে এবং তাকে জানায় টাকা পয়সার ক্রাইসিস চলছে, কিছু টাকা পাঠা। শায়লা বলে, আচ্ছা দেখি কি করা যায়। এরপর শায়লা ফিল্মে বিভিন্ন প্রডিউসারদের ফোন দিতে থাকে একটা সিনেমায় তাকে সুযোগ দেওয়ার জন্য, কিন্তু শায়লা ইন্ডাস্ট্রিতে একদমই নতুন, তাকে কোনো প্রডিউসার নিতে চায় না। শায়লা সিনেমায় চান্স পাওয়ার জন্য প্রডিউসারদের একটু নেগেটিভ ইঙ্গিতও দিয়ে থাকে, প্রডিউসাররা যদি গলে গিয়ে তাকে সিনেমায় নেয় এই কারণে। সেদিন রাতে ট্রাক ড্রাইভার হোটেল ঝিলিকে এসে উঠে।
এরপর ড্রাইভার হোটেলে একটা রুম বুকিং করে নেয় আর বলে সরকারি মাল আইছে, মালগুলো রুমে রাখবো। এরপর টাকার বস্তাগুলা তারা হোটেল রুমে নিয়ে রাখে। আর এদিকে গুল্লু বাইরে থেকে শায়লার রুমের দরজার ছিদ্র দিয়ে শায়লার শরীর দেখার চেষ্টা করে। শায়লা তখন এই এলাকার একজন নেতা হাশেম সাহেবের সাথে ফোনে কথা বলছিল। আপনাদের এলাকায় আইলাম, আপনার কোনো খোঁজই নাই। হাশেম বলে আমি তো তোমার কাছে থাকবার চাই, তুমিই তো দূরে ঠেলে দিছো। শায়লা বলে হোটেল ঝিলিকে আজ রাত আসি, চলে আসেন, আপনাকে একটু ঝিলিক দেখাই দেই। হাশেম তো মহা খুশি। ঠিক তখন শায়লা দরজা খুললে গুল্লুকে দেখতে পেয়ে বলে তুমি এখানে কি করছো? গুল্লু বলে না ম্যাডাম, আপনার যদি কিছু লাগে তাই দাঁড়ায় আছি। শায়লা বলে কিছুক্ষণ পর আমার এক খালু আসবে, তাকে রিসিভ করে নিয়ে আইসো, এখন যাও। এদিকে রমজান ও ড্রাইভার হোটেল রুমে সব টাকার বস্তা বের করে। কোটি কোটি টাকা দেখা তারা খুশিতে আত্মহারা হয়ে যায় আর রুমের ভেতর খুশির ঠেলায় টাকা উড়াইতে থাকে। এরপর হোটেলের ম্যানেজার গুল্লুকে হোটেলের চাবি দিয়ে বাসায় চলে যাচ্ছিল আর গুল্লুকে বলে যায় সবকিছু দেখে শুনে রাখিস। এর কিছুক্ষণ পর হাশেম সাহেব হোটেলে আসে। গুল্লু হাশেমকে নিয়ে শায়লার রুমে যায়। শায়লা দরজা খুলে হাশেমকে ভেতরে যেতে বলে। শায়লা গুল্লুকে কিছু বকশিশ দিয়ে বলে এখানে যে কেউ আসছে এটা কাউরে বইলো না। গুল্লু বলে ঠিক আছে ম্যাম। ভেতরে ভেতরে গুল্লু খুব জ্বলছিল আর মনে মনে বুড়ো হাশেমকে গালি দিচ্ছিল। ওখান থেকে ফিরে আসার সময় ট্রাক ড্রাইভারের রুম থেকে আওয়াজ শুনতে পায় গুল্লু। এরপর সে দরজার ছিদ্র দিয়ে দেখে রুমের ভেতর তারা প্রচুর টাকা উড়াচ্ছে আর ফুর্তি করতেছে। রুমে এতগুলো টাকা দেখার পর গুল্লুর মাথা পুরাই নষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে নিচে দৌড়ে গিয়ে সে তার বন্ধু বশিরকে ফোন করে। গুল্লু বলে তুই একটু সাইডে যা। বশির সাইডে যাওয়ার পর গুল্লু সব ঘটনা খুলে বলে হোটেলে কোটি কোটি টাকা ঢুকছে, তোর হেল্প লাগবো। কিন্তু বশির প্রথমে বিশ্বাস করতে চাচ্ছিল না। গুল্লু বলে খোদার কসম দোস্ত, আমার মনে হয় টাকাগুলো ওরা ডাকাতি করছে, তুই তাড়াতাড়ি আয়। এরপর বশির তার সাথে আরেকটা ছেলে নয়নকে নিয়ে দ্রুত হোটেলের দিকে যায়। ওখানে থাকা বাকি দুইজন তাদের হাব ভাব দেখে বলে নিশ্চয়ই কোনো ধান্দা করতে যাইতাছে, চল অগ দুইটারে ফলো করি। এদিকে হোটেল রুমের ভেতর হাশেম শায়লার সাথে ফুর্তি করার জন্য 5 লাখ টাকা দেয়। হাশেম ঘরে বউ বাচ্চা রেখে হোটেল আসছে মেয়ে নিয়ে ফুর্তি করতে। যাই হোক, এরপর হোটেলে বশির চলে আসে আর দূর থেকে ওই দুইজন তাদের ফলো করছিল। তাদের ধান্দার কাহিনী বুঝতে পেরে ওই দুইজন বলে চল বড় ভাইরে গিয়া তাড়াতাড়ি কাহিনীটা জানাই। এরপর গুল্লু বশিরকে নিয়ে উপরে যায় আর ওই নয়নকে নিচে পাহারা দিতে বলে। রুমের ভেতর রমজান ও ড্রাইভার টাকার উপর গড়াগড়ি খাচ্ছিল। এত টাকা তারা জিন্দিগিতে দেখে নাই। ঠিক তখন গুল্লু বাইরে থেকে দরজায় নক করে। তখন দুজন তো ভীষণ ঘাবড়ে যায়, এত টাকা এখন কিভাবে সরাবে। ড্রাইভার বলে চুপ থাক, আমি দেখতাছি। এই বলে দরজা খুলে, কিন্তু দরজা খুলে বাইরে সে কাউকে দেখতে পায় না। তখন গুল্লু হুট করে পেছন থেকে এসে মুখ চেপে ধরে। এরপর বশির ও গুল্লু দুজন মিলে তাকে ধরাধরি করে অন্য এক রুমে নিয়ে যায়। এরপর বশির রামদা দিয়ে ড্রাইভারকে কুপিয়ে হত্যা করে মেরে ফেলে। গুল্লু তো খুব ভয় পেয়ে যায়, তোকে কি মারতে কইছি, এখন এই লাশ কই রাখবো। বশির বলে এত চিন্তা করস কেন, আমি আসি না, সবকিছু প্ল্যান করে আইছি। রমজান ওস্তাদকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। রমজান ওস্তাদের লাশ দেখে ওখান থেকে পালিয়ে যেতে নেয়, কিন্তু সে পালাতে পারে না। নয়ন তাকে ধরে ফেলে। এরপর তিনজন মিলে রমজানকে বেঁধে অন্য এক রুমে আটকিয়ে রাখে। এরপর গুল্লু ও বশির ওদের রুমে গিয়ে দেখে বস্তা বস্তা টাকা, চারিদিকে টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে। এত টাকা দেখে দুজনেই খুশিতে আত্মহারা হয়ে যায়। আর হোটেলের নিচেই আরো কিছু অন্যান্য গ্যাংয়ের পোলাপান জুয়া খেলছিল, ড্রিঙ্কস করছিল। গুল্লু ও বশির দ্রুত টাকাগুলো গোছাতে শুরু করে, কিন্তু এত টাকা নিবে কিভাবে। তখন নয়নকে ভেতরে ডেকে নিয়ে আসে আর তাকে বলে একটা ভ্যান ডেকে নিয়ে আসার জন্য। কিন্তু ভ্যান ডাকার আগে গুল্লু বলে সবার আগে টাকার ভাগাভাগি হওয়াটা দরকার, পরে কোনো ঝামেলা চাই না। বশির বলে আচ্ছা ঠিক আছে, ভাগাভাগি কর। তখন গুল্লু বলে যেহেতু আমি আগে দেখছি তাই টাকার 80 ভাগ আমার, 10% তোর, 10% তোর। কিন্তু বশির এটা মানতে রাজি হয় না। তখন গুল্লু বলে আচ্ছা ঠিক আছে,
60% আমার, তুই খুন করছস এই জন্য 30% তোর, আর নয়ন কিছু করে নাই সেজন্য তোর 10%। কিন্তু নয়ন তখন পিস্তল বের করে তার মাথায় ঠেকায় আর বলে, আমার কি আবাল মনে হয়? 1 টাকাও পাবি না, সব টাকা আমি নিবো। বশিরকেও সে হুমকি দেয়, আমি কার লোক জানস, 1 টাকাও পাবি না, সব আমি নিবো। নিচে থেকে ওই পোলাপানগুলো উপরে ঝগড়ার আওয়াজ শুনতে পেয়ে বলে, চল তো উপরে গিয়ে দেখি কি হয়েছে। এরপর তারা উপরে রুমে আসে আর এই ঘটনা দেখে বলে, কি হয়েছে রে? তখন গুল্লু নগদের উপর পোল্ট্রি নিয়ে তাদের পক্ষ নেয় আর বশির তখন দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন নয়নকে মাতাল ছেলেটা গুলি করে মেরে ফেলে। এই সব পোলাপান হচ্ছে ব্লেড মিজানের পোলাপান। ওরা বলে, মিজান ভাইরে জানাতে হবে, ভাইরে ছাড়া এইসব টাকা পয়সা ভাগাভাগি করণ যাব না। আর এদিকে শুরুতে ফলো করা ওই দুই ছেলে বাইকটা মাসুমরে সব কাহিনী কয়। তখন বাইকটা মাসুম পোলাপান নিয়ে হোটেলে অ্যাটাক দিতে আসে। বাইকটা মাসুম সব সময় নারীদের বেশভূষা নিয়ে চলাফেরা করে। আর এদিকে রুমের ভেতর শায়লা ও হাসিম ফুর্তি করছিল। বাইরে যে এত কিছু হয়ে যাচ্ছে এগুলো তারা টেরই পায় না। মাসুম হোটেলে অ্যাটাক করে সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। তখন একজন দৌড়ে এসে বলে, ভাই ব্লেড মিজান অ্যাটাক দিতে আইছে। মাসুম অর্ডার দেয়, গুলি কর তাইলে। তখন ব্লেড মিজান পোলাপা নিয়ে এসে হোটেলে অ্যাটাক দেয়। তখন দুই পক্ষের মধ্যে গুলাগুলি চলতে থাকে। হঠাৎ গুলাগুলির শব্দ পেয়ে শায়লা ও হাসিম ভীষণ ভয় পেয়ে যায়, কি হচ্ছে বাইরে। গুলাগুলির ভয়ে হাসিম খাটের নিচে গিয়ে লুকায়। আর বাইরে পুলিশ রাস্তায় ডিউটি করছিল। হোটেলে গুলাগুলির শব্দ শুনে তারা ঘাবড়ে যায়। কয়েকজন পুলিশ ওখানে গিয়ে হোটেল সামাল দিতে পারবে না, তাই সে তার বসকে বিষয়টা জানায়। হোটেলে দুই পক্ষের লড়াই চলার পর ব্লেড মিজান হোটেল নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আর বাইকটা মাসুম কোনো মতে জীবন নিয়ে হুট করে শায়লার রুমে ঢুকে যায়। তার হাতে পিস্তল দেখে শায়লা খুব ভয় পেয়ে যায়। আর খাটের নিচে হাসিমের তো ভয়ে ঘাম বেরিয়ে যাচ্ছিল। মিজান লোকজন নিয়ে শায়লার রুমে অ্যাটাক দেয় মাসুমকে মারতে। রুমের ভেতর মাসুমকে তারা খুঁজে পায়। শায়লা তখন মিজানকে বলে, ভাই আমারে বাঁচান। শায়লাকে দেখে মিজানের পাট ছাড় তো আরো বেড়ে যায়। অপরদিকে বশির কোনো মতে পালিয়ে এসে বোম জামালের কাছে আসে। তাদের লিডার হচ্ছে বোম জামাল। জামালকে সে বলে, বস হোটেলে মিনিমাম 50 কোটি টাকা ঢুকছে, কিন্তু বস ওখানে ব্লেড মিজান ঢুকছে, সব টাকা ও একাই খাইয়া ফেলাইতাছে। এই কথা শুনে জামাল বলে, কস কি, আমার হোটেলে আমার এলাকায় ঢুকে আমার টাকা নিয়ে যাইবো, আমারে এখনই নিয়ে চল। এই জামাল ছিল আবার নুলা জামাল। এক বোমা হামলায় তার 2 পা উড়ে গেছিল, সেখান থেকে সে নুলা। যাই হোক, এরপর দেখি রমজান হোটেল থেকে পালিয়ে পুলিশের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তার সন্দেহজনক দৌড়ানি দেখে পুলিশ রমজানকে ধরে ফেলে। আর এদিকে হোটেল রুমে শায়লা বাঁচার জন্য মিজানের সাথে তাল মিলিয়ে চলছিল। মিজান তো এই সুযোগে শায়লাকে খেয়ে দেওয়ার ধান্দা করে। এদিকে পুলিশ রমজানকে জিজ্ঞাসাবাদ করছিল, আমাদের দেখে দৌড় দিলি কেন, হোটেলের সব কাহিনী খুলে বল। ঠিক তখনই হোটেলে গুলাগুলির বোমার আওয়াজ শুনতে পেয়ে পুলিশ পুরোই আতঙ্কের মধ্যে পড়ে যায়। হোটেলে ভয়াবহ যুদ্ধ চলতেছে। এখন বোম জামাল ব্লেড মিজানের পোলাপানরে অ্যাটাক করছে। পুলিশ দ্রুত অফিসারকে ফোন করে ফোর্স পাঠানোর জন্য বলে, নইলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এরপর হোটেলে এক পর্যায়ে জামাল সবাইকে মেরে হোটেল কন্ট্রোলে নিয়ে আসে। এরপর রুমে গিয়া বস্তা বস্তা টাকা দেখা জামাল তো পুরাই হতাশ। এত টাকা বাপের জিন্দিগিতেও সে দেখে নাই। জামাল খুশি হইয়া গুল্লুকে 1 বান্ডেল টাকা দেয় আর বশিরকে 1 বান্ডেল দেয়। গুল্লু বলে, বস এ আপনি কি দিলেন, টাকাগুলো আমি সবার আগে দেখছি। তখন গুল্লুকে আরেকটা বান্ডেল দেয়, কিন্তু গুল্লু তাতেও খুশি না। বেশি খেতে গিয়ে কপালে কোমও জুটল না। গুল্লু হঠাৎই বলে, ব্লেড মিজান পলাই নাই, সে নিশ্চয়ই নায়িকার রুমে আছে। নায়িকার কথা শুনে জামাল আরো খুশি হয়ে যায়। নায়িকা আছে এই কথা আমারে আগে কবি না, এত টাকা পয়সা দিয়ে আমি কি করবো, আমারে তাড়াতাড়ি নায়িকার রুমে নিয়ে চল। এরপর জামাল পোলাপান নিয়ে নায়িকার রুমে যায়। ব্লেড মিজান তখন পুরাই ফাইসা যায়। জামাল মিজানরে সেই লেভেলের থ্রেট দিতে থাকে। টাকা রেখে এখন দুজনের মধ্যে শায়লাকে নিয়ে কারাকারি বাজে। জামাল তার লোকদের বলে মিজানরে নিয়ে যাইতে। এরপর মিজানরে তারা তুলে নিয়ে যায়। আর খাটের নিচে লুকিয়ে থাকা হাসিম পুরাই মাইনকা চিবাই ফাইসা গেছে। জামাল বলে, তুমি একটু বসো, আমি এখনই আসতাছি। শায়লাও হোটেলে থাকতে এসে কি একটা বিপদে ফেসে গেছে। এখন এখান থেকে সে কিভাবে মুক্ত হবে, কাকে সে ফোন দেবে। তখন শায়লা ব্যানসন জুনাইদকে ফোন দেয়।
শায়লা জুনায়েদকে সব ঘটনা খুলে বলে। জুনায়েদ সব শুনে বলে, ঠিক আছে, আমি আসতাছি। এরপর জামাল শায়লার কাছে আসে এবং তাকে নিয়ে বিদেশে ঘুরতে যেতে চায়। শায়লা বলে, আমাকে নিয়ে একটা সিনেমা বানান। জামাল বলে, একটা কেন, তোমাকে নিয়ে অনেকগুলো সিনেমা বানাবো, শুধু শর্ত একটাই, তোমার মনের ভেতর আমাকে একটু জায়গা দিতে হবে। জামাল গুল্লুকে ডেকে বলে, টাকার একটা বস্তা নিয়ে আয় তো। গুল্লু সঙ্গে সঙ্গে টাকার বস্তা নিয়ে হাজির। এরপর জামাল অনেকগুলো টাকা শায়লাকে উড়িয়ে মারে আর বলে, এগুলো তোমাকে আজকে রাতের জন্য উপহার। এর কিছুক্ষণের মধ্যে ব্যানসন জুনায়েদ গাড়ি নিয়ে অনেকগুলো পোলাপান নিয়ে হোটেল ঝিলিকে এসে হাজির হয়। সাথে কমিশনার বাদলও ছিল, তারা একই গ্রুপের। এখানে জুনায়েদের এন্ট্রি স্টাইলটা পুরাই অসাধারণ ছিল। জুনায়েদ লোকজন নিয়ে হোটেল অ্যাটাক করতে ঢুকে যায়। হোটেলে ঢুকে জুনায়েদ ও তার পোলাপান গুলাগুলি শুরু করে দেয়। বশির দ্রুত জামালকে এসে বলে, ব্যানসন জুনায়েদ 1-150 পোলাপান নিয়ে হামলা করছে, আমাদের এখনই পালাইতে হইব। এরপর ভয় পেয়ে তারা পালাতে শুরু করে। বিল্ডিং থেকে পালাতে না পেরে সবগুলো শয়তান এক রুমের মধ্যে জড়ো হয়। জুনায়েদের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নাই, কিন্তু জামাল বলে, এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই, এখন আমাদের সবাইকে এক হইয়া জুনায়েদরে ঠেক দেওয়ান লাগবো। এরপর তারা সবাই একত্রিত হয়ে জুনায়েদের সাথে মোকাবেলা করে, কিন্তু তারা কয়েক মিনিটও টিকতে পারে না। জুনায়েদ তাদের সবাইকে জিম্মি করে ফেলে। সবাই এক গোয়ালের গরু। টাকার লোভ সামলাতে না পেরে নিজেদের মধ্যে মারামারি লাগাইয়া টাকার ভাগ শুধু বাড়তাছে। এখানে গুল্লু আবার নগদের উপর পল্টি নিয়ে নেয়। নিজে বাঁচার জন্য জুনায়েদকে বলে, ভাই, টাকাগুলো সবার আগে আমি দেখছি। দেখার পর জামাল ভাইকে বিষয়টা জানাই। উনি আসার পর আমি বললাম, এই টাকার কথা আমাদের বস জুনায়েদ ভাইকে জানাতে হবে। কিন্তু জামাল ভাই আমাকে ঘুষ দিতে চাইলো, কিন্তু আমি তো শিক্ষিত ছেলে, ঘুষ নেব না। তাই জামাল ভাই আমাকে অনেক বাজে বাজে কথা বলছে, আর আপনাকেও টাকাগুলো পুটকিতে ভরে দিতে চাইছে। তার এমন কথা শুনে জামাল বলে, আল্লাহ যেন তোর উপর ঠাডা ফালায়। এরপর বাদল টাকার বিষয় নিয়ে জুনায়েদের সাথে কথা বলে, ভাই, এই টাকাগুলো আমরা দুইজন এখন ভাগাভাগি করে নেই। কিন্তু জুনায়েদ ছিল বুদ্ধিমান। জুনায়েদ বলে, এতগুলো টাকা নিজেরা হজম করতে পারবো না, তুই এমপি কে ফোন লাগা, এমপি রে লাগবো এইখানে, এমপি সাহেব আইসা টাকা ভাগ করে দিব। এরপর বিষয়টা এমপি সাহেবকে জানানো হয়। এমপি সাহেব খবর পেয়ে সঙ্গে সঙ্গে হোটেলে চলে আসে। জুনায়েদ বলে, টাকাগুলো কেমনে কি ভাগাভাগি করা যায় করে দেন। এমপি বলে, এক কাজ করো, আমার বাসায় 5 বস্তা পাঠিয়ে দিয়ে বাকি টাকাগুলো তোমরা ভাগ করে নিও। আর বড় সারপ্রাইজটা কোথায়, নায়িকা কোথায়? আমি কি এত রাতে শুধু টাকার জন্য এখানে এসেছি নাকি? নায়িকার কাছে নিয়ে যাও। এরপর বাদল এমপি কে নায়িকার রুমে ঢুকিয়ে দেয়। শায়লা বলে, আমার খুব ভয় করছে, একটা শো করতে এসে এখানে ফেঁসে গেছি। সে বলে, কোনো ভয় নাই, আমি এই এলাকার এমপি। এই সুযোগে এমপি সাহেবও শায়লাকে খেয়ে দিতে চাচ্ছে। তার সাথে রোমান্টিক রোমান্টিক কথা বলা শুরু করে। কিন্তু হোটেলের নিচে সাংবাদিক, মিডিয়া কর্মী, পুলিশ ফোর্স এসে জড়ো হয়ে গেছে। পুলিশ এসপি কে ফোন করে বিষয়টা জানায় এবং তাকে দ্রুত এখানে আসতে বলে। আপনি আসলেই আমরা পুলিশ ফোর্স নিয়ে অ্যাটাকে যাব স্যার। এসপি বলে, আমি এখনই আসছি। এদিকে শায়লা এমপি কে বলে, আমার সিনেমার নায়িকা হওয়ার অনেক ইচ্ছে, কিন্তু কেউ নেয় না, আপনি আমাকে নিয়ে একটা সিনেমা প্রডিউস করুন না প্লিজ। এমপি বলে, একটা না, তোমাকে নিয়ে দুইটা সিনেমা বানাবো। এটা শুনে শায়লা আরো খুশি হয়ে যায়। তখন নিচ থেকে পুলিশ ঘোষণা করে দেয়, পুরো হোটেল পুলিশ চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, কেউ পালাতে পারবে না। আপনারা সকলে আত্মসমর্পণ করুন, নইলে আমরা গুলি চালাবো। আত্মসমর্পণ করার জন্য পুলিশ 7 মিনিট সময় দেয় তাদের। পুলিশের কথা শুনে এমপি সাহেব খুবই ঘাবড়ে যায়। হঠাৎ পুলিশ আসলো কিভাবে? এই ঘটনার সাথে সে যদি ফেঁসে যায় তাহলে তার মন্ত্রিত্ব শেষ। তখন এসপি চলে আসে। পুলিশ এসপি কে সব ঘটনা খুলে বলে আর বলে, স্যার, এর আগে দেশ থেকে 50 কোটি টাকা পাচার হওয়ার যে ইনফরমেশন আমরা পেয়েছিলাম, আমরা নিশ্চিত সেই 50 কোটি টাকা এই হোটেলের মধ্যেই আছে, শুধু আপনার অর্ডারের অপেক্ষায় আছি স্যার। এরপর এসপি স্যারের নির্দেশে পুলিশ হোটেলে অ্যাটাক করে। দুই পক্ষের মধ্যে তখন গুলাগুলি শুরু হয়ে যায়। এমপি সাহেব ভয়ে খাটের নিচে এসে লুকায়, আর খাটের নিচে খুব ফানি ভাবে হাসিমের সাথে দেখা হয়।
এমপি তাকে বলে, আপনি এখানে কি করছেন? হাশেম বলে, আপনি যে কাজে আসছেন আমিও সেই একই কাজে আইসা ফাইসা গেছি। অনেকক্ষণ গুলাগুলি চলার পর পুলিশ তাদের সাথে পেরে উঠে না, আরো কয়েকটা ফোর্স লাগবে, তাই পুলিশ পিছুপা হতে বাধ্য হয়। এরপর পুলিশ তাদের উদ্দেশ্য করে বলে, আপনারা আর কোনো ধরনের গুলি চালাবেন না, আমাদের স্যার ভেতরে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে, আপনারা কোনো গুলি চালাবেন না। এরপর এসপি ভেতরে যায়। ভেতরে গিয়ে টাকার বস্তা দেখে এসপির তো পুরাই মাথা নষ্ট। বাদল বলে, টাকার দিকে হা করে তাকিয়ে না থেকে এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দেন। তখন এসপির সাথে তাদের একটা চুক্তি হয়, এখান থেকে 4 বস্তা টাকা এসপি কে দিতে হবে, আর বাকি সবকিছু এসপি স্যার সামলে নেবে, তাদের এখান থেকে উদ্ধার করবে। এরপর সকালবেলা দেখি ছোট ছোট যে নেতা গুন্ডা বদমাইশ ছিল ওদের অপরাধী বানিয়ে এসপি মিডিয়ার সামনে বলছিল, আমাদের কাছে একটা তথ্য ছিল, দেশ থেকে প্রায় 50 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, আর এদেরকে ধরতে মাসের পর মাস চেষ্টা করেছি, অনেক ছক এঁকেছি। এসপি নিজে হিরো সাজার জন্য অনেক চাপা মারতে থাকে আর বলে, টাকা পাচারের সাথে সাথে আমাদের দেশের উঠতি নায়িকা শায়লাকেও তারা পাচার করে দিচ্ছিল। এই কথা বলে শায়লাকেও বাঁচায় আর কি। আর তার এই মিশন সাকসেস হওয়ার পেছনে এমপি সাহেব, জুনায়েদ সাহেব, বাদল এরা সবাই সহযোগিতা করেছে, এসব বলে সবাইকে কাটিয়ে নিয়ে যায় আর কি। ঠিক তখন এখানে আরেকটা দৃশ্য দেখানো হয়, যেখানে ডিরেক্টর রায়হান রাফি একটা মুভির শুটিং এর জন্য 50 কোটি নকল টাকা ছাপানোর জন্য বলেছিল। রাফির ম্যানেজার এসে বলে, স্যার টাকাগুলো কালকেই আসার কথা ছিল। টাকাগুলো প্রোডাকশন ম্যানেজার ও তার সাথে একটা ছেলে ছিল, ওদের দুজনেরই কাল সন্ধ্যা থেকে ফোন বন্ধ, তারা নিখোঁজ হয়ে আছে। আর এদিকে পুলিশ হঠাৎ কিছু একটা তথ্য পেয়ে এসপি স্যারকে 2টা টাকার বান্ডেল দিয়ে বলে, স্যার এই টাকাগুলো নকল, এগুলো একটা মুভির শুটিং এর টাকা স্যার। এই কথা শোনার পর সকলে পুরাই টাসকি খেয়ে যায়। প্রত্যেকের চেহারা দেখার মতো ছিল, সবাই ধোঁকা খেয়ে পুরাই বোকা হয়ে যায়। এই নকল টাকার জন্য কত খুন খারাপি, কত কাহিনী ঘটে গেল। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু, ঠিক সেটাই হয়েছে তাদের সাথে। তাহলে আসল 50 কোটি টাকা গেল কোথায়? পুলিশের কাছে যে একটা তথ্য ছিল দেশ থেকে 50 কোটি টাকা পাচার হচ্ছে, সেই টাকা কোথায়? একদম শেষে দেখানো হয় আসল 50 কোটি টাকা অন্য একটা ট্রাক দিয়ে অলরেডি পাচার হয়ে গেছে। তাহলে কি নকল টাকার সাথে আসল টাকার কোন একটা সম্পর্ক রয়েছে? সেই কাহিনীটা এখানে অসম্পূর্ণ রেখে গল্পটি শেষ করা হয়। সিরিজটা যদি আপনি দেখেন তাহলে খুবই মজা পাবেন, সত্যি সিরিজটা উপভোগ করার মতো ছিল। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।